রাহার গান শুনে সবাই হকচকিয়ে গেলেও মুখে তাদের মিটিমিটি একটা হাসি দেখা গেল। রাহা তবুও থামল না, সে নিজের মতো গান গাইতেই লাগলো। আচমকা আর চোখে বিহান ভাইয়ের দিকে তাকাতেই তার গলা থেমে যায়। সাবান মাখা সুদীর্ঘ বলিষ্ঠ শরীরটা শিউরে তোলার মতো। বিহান ভাইকে কাইলা না বরং দোলা বিলাই বলা যায়। পুরুষ মানুষ এত সৌন্দর্যের অধিকারী হতে হবে কেন? নিহান বিহান ভাইকে একটু রাগাতের গানটা ধরেছে সে, কিন্তু ওই রুক্ষ চঙ্কু দেখে এবার গান দূরের কথা, গলা শুকিয়ে এলো তার। বিহান আগুন লাল চোখ নিয়ে কটমট করে তাকিয়ে রয়েছে রাহার দিকে। বাকি সবাই লুকিয়ে চুকিয়ে হাসছে। যদি বিহান ভাই দেখে তাহলে তাদেরও রক্ষা নেই। বিহানকে এমন ক্ষিপ্ত ভাবে তাকিয়ে থাকতে দেখে ইতি উতি করে রাহা গান থামিয়ে দিয়ে ঢুক গিলে হাসার চেষ্টা করলো। আমতা আমতা সুরে জানালো, আসলে গানটা নতুন বের হয়েছে তো, বাজারে চলছে খুব। কি গান গাইছিলি তুই? বিহান ভাইয়ের চিবানো সুর শুনেই রাহার হালুয়া টাইট হয়ে যায়। মনে মনে বলে, বাঘ রাহা বাঘ, বাঁচতে চাইলে বাঘের সামনে থেকে পালা। ও ওই বিহান ভাই, আমার আসলে পেয়েছে। আমি আসছি গান নিয়ে, আপনার সাথে আমি পরে কথা বলবো। রাহাকে আর পাইকে সে দৌড়ে পালালো। রাফি চেঁচিয়ে বলল, কি হলো আপু, তুমি কি পালিয়ে যাচ্ছ? তুমি না সবসময় বলো তুমি খুব সাহসী? বাগানে ফুলের গাছের আড়ালে গিয়ে চোখ রাঙালো রাহা। হুমকি সুরে বলল, আবার তোকে একা পাই শুধু রাফির বাচ্চা, হ্যাসনি সারা ভর্তা বানাবো তোকে। সবাইকে মুখে হাত দিয়ে হাসতে দেখে বিহান রাগান্বিতভাবে ওদের দিকে তাকায়। মুহূর্তেই সবাই চুপসে যায়। আস্তে ধীরে বাগানের ওই জায়গাটাও ফাঁকা হয়ে আসে। বিহান ফুসফুস করতে করতে ভাবে, তুই পাখি বড্ড লাফাচ্ছিস, খুব বার বেড়েছিস, তোর সাথে সাক্ষাৎ বড্ড জরুরি হয়ে গিয়েছে। থামিল বিহান অবচেতন মনে আবার বিড়বিড় করে, পাখি উঠতে শিখেছে অথচ শিকারি এখনো মাঠেও নামেনি। সন্ধ্যায় খান বাড়িতে নাস্তার আসর জমেছে। প্রতিদিনকার মতো একজনের শূন্যস্থানটা আজ ভরাট হয়ে গেছে বলে শোলকলা হয়তো পূরণ হয়েছে। আফসানা জাহানারা নীলা মিলে গরম গরম পেঁয়াজু আর সিঙ্গারা ভেজেছে, সাথে চা বিস্কুট তো আছেই। ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আফসানা বেগম, তুই কি চা নিবি বাবা না কফি? সব সময়কার মতো গম্ভীর গলায় জবাব দিল বিহান, একটা ব্ল্যাক কফি। সিঁড়ি দিয়ে তখন রাহা নামছিল। বিহানের কথা শুনে তেতে উঠে মনে মনে বলে, আপনি যেমন তিতা গিলেও শুধু তিতা জিনিসই, আস্ত তিতো করলা একটা। পরক্ষণে গরম গরম সিঙ্গারা দেখে রাহা হুমড়ি খেয়ে পড়ল। এক ছুটে গিয়ে একটা সিঙ্গারা তুলে নিল হাতে। সব ভুলে গরম সিঙ্গারাতেই বসালো এক কামড়। মাত্র তেলে ভেজে আনা গরম সিঙ্গারা আর মুখে সইল না। আবারও সে দ্রুত মুখে ঢুকানো সিঙ্গারা হাতে নিয়ে এসে হুহা করতে লাগলো। তার এমন কাণ্ড দেখে স্বামী রাফি হাসতে লাগলো। আরমান খান বললেন মেয়েকে, আম্মা আস্তে ধীরে খাও, গরম তো। রাফি বলে উঠল, রাহা আপু খসখসাসু একেবারে অস্বস্তিকর। রাহা তেতে বলল, চুপ কর বেয়াদব, কানে নিচে একটা দিব। খাওয়ার সময় এত কথা বলতে নেই। আর রাহা মা, সিঙ্গারা তো আছেই, পালিয়ে তো যাচ্ছে না। তুমি আস্তে খাও মা, প্রয়োজনে আরও বানিয়ে দেওয়া হবে তোমাকে। রাহা এবার মুখটা কালোই করে নিল। মিনমিন সুরে বলল, থাকলেই বা কি, সবাই এখুনি সাবার করে দিবে, একটার বেশি পরে ভাগেই পাবো না। রাহার কাণ্ড তীক্ষ্ণ নজরে সবটা দেখে বিহান বিরক্ত মুখে বলল, স্টুপিড একটা। বিহানের কথা শুনে উপস্থিত সবাই বুঝলো এটা সে কার উদ্দেশ্যে বলেছে, কিন্তু কেউ কিছু বলল না, কথা আর বাড়ালো না। রাহাও পাত্তা না দিয়ে মুখ মুচড়ে ফু দিয়ে সিঙ্গারা খেতে লাগলো। বিহান ফোন টিপসে আর চোখ তুলে মাঝে মাঝে দেখে খাওয়ার মাঝে ডুবে থাকা রাহাকে।
ফোলা ফোলা গাল দুটি দিয়ে সে যখন ফু দিচ্ছে তখন অদ্ভুত অস্বস্তি হচ্ছে বিহানের মাঝে। নিজেকে বড্ড কষ্টে দাঁতে দাঁত চেপে সামলে রাখছে সে। মেয়েটা আসলে একটা বিরক্তিকর, সব সময় এমন কিছু না কিছু করবেই যেটা বিহান দেখতে চায় না। মেয়েটা বরং সেটা করেই তার অশান্তি বাড়িয়ে দেয়। জিদান পেঁয়াজু হাতে নিয়ে বলল, মা পেঁয়াজুতে কি পেঁয়াজ দিয়েছো নাকি অন্য সব কিছু দিয়েই কাম সেরে ফেলেছো? ততক্ষণে চা নিয়ে এসেছে জাহানারা আর আফসানা বেগম। চোখ পাকিয়ে বললেন তিনি, একটা দেব অসভ্য ছেলে, কাজ সারা কি? হ্যাঁ, খেয়ে দেখ। জিদান পেঁয়াজু উল্টে পাল্টে বলল, না মানে বাঙালি মেয়েরা পেঁয়াজুর মাঝে পেঁয়াজ কম দিয়ে বাকি সব কিছু দিয়ে কাজ সেরে ফেলে তো, তাই বলেছিলাম আর কি। রাহা খেতে খেতে বলল, দোকানের ওই দুটো পেঁয়াজ দিয়ে বানানো পেঁয়াজুর থেকে বড় মাঠটা বেস্ট। তুই বনু এমন লোক, যেখানে আদর পাবি সেখানেই বেশি বেশি তেল মারবি। এইসব কি কথা জিদান ভাই? হ্যাঁ, দেখেছো বড় বাবা তোমার পচা ছেলে কি বলে? রায়হান খান কিছু বলার আগে বিহান চেঁচিয়ে উঠল, খাবার সময় এত কথা কিসের তোর রাহা? মুখটা কি একটু বন্ধ করে রাখতে পারিস না? রাহা কথা ফুসরতে আচমকা বলে ফেলল, না। মুহূর্তে জায়গাটা কেমন নীরব হয়ে গেল। সবাই একে অপরের মুখের দিকে তাকালো। বিহান মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করে না। এমন সহজ সরল উত্তরটা দিয়ে রাহা স্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো বিহানের দিকে। তিনখুর লাল চোখ নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই তার ওপর হামলে পড়বে। রাহা শুকনো ডোক গিলল, হাসার চেষ্টা করে বলল, আসলে আমার পড়া আছে, অ্যাসাইনমেন্ট বাকি আছে, আমি যাচ্ছি। সিঙ্গারার প্লেটটার মাঝে আরও কয়েকটা পেঁয়াজু তুলে রাহা দৌড় দিল। বিহান কটমট চোখে তাকিয়ে তার দেখে বেয়াদবটা এখনই উষ্টা খেয়ে পড়বে। মনে মনে একটা ভাবতে ভাবতেই রাহা হোঁচট খেয়ে পড়তে পড়তেও নিজেকে সামলে নিয়ে সিঁড়িতে উঠল। স্বামী চেঁচিয়ে বলল, ও আপু, সিঙ্গারাগুলি নিয়ে নিলে কেন? দিয়ে যাও দুটো, গুখা গিয়ে। রাহা এক ছুটে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। নিচ থেকে জাহানারা বেগম মেয়েকে বকতে লাগলেন। রাহা কাণ্ডে বাপ চাচারা হাসতে লাগলো। বিহান কফির মগে গম্ভীরভাবে চুমুক দিয়ে ভাবতে লাগলো, কত দূর পালাবি তুই রাহা? পালিয়ে আর যাবি বা কত দূর? তোকে বিহান আরবিদ দেখে নিবে, খুব ভালো করে দেখে নিবে। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসেছে, কিন্তু রাহা আসেনি। সে নাকি পরে খাবে। রায়হান খান আরমান খান ডাকলেও আসলো না মেয়েটা। দুপুরে খাবার খেতে বসে যা হলো, রাহা আর বিহানের সাথে খেতে বসতে চাইবে না, এটা স্বাভাবিক। বিহান ভরাট গলায় উচ্চস্বরে বলল, স্বামী জাগিয়ে রাহাকে ডেকে আন। গিয়ে বলবি আমি ডেকেছি, এক্ষুনি যাতে নিচে আসে। আমাকে যদি ওপরে যেতে হয় তবে ওর জন্যে, কিন্তু সেটা ভালো হবে না। তার 1 মিনিট পার হলো না, রাহাকে নিচে আসতে দেখা গেল। বিহান বেশ ভালো করেই জানে এই মেয়েকে ভয় না দেখালে কথা শুনবে না। বজ্জাত হাত দিনা একটা। সবাই চুপচাপ করে খাবার খাচ্ছে। খাবার টেবিলে সবসময় যাওয়া কথা হয় তা কেবল রাহা বলে, আর রাহার জন্যে অন্যদের কথা বলতে হয়। তবে পরিবেশটা আজ অন্যরকম, যেন রাহার জন বসে আছে আজ। তাই চুপচাপ ভদ্র মেয়ের মতো খাবার খাচ্ছে সে। বিহান খাওয়ার ফাঁকে ফাঁকে একবার দুইবার চোখ তুলে দেখছে ও মেয়েটাকে। নিজের পাতের গরু গোস্তের বেশ বড় একটা পিস বিহান কামিলির পাতে তুলে দিল। মেয়েটা হাস্যোজ্জ্বল মুখে কেবল তাকালো বিহান ভাইয়ের দিকে। বিহান ইশারায় খেতে বলল। রায়হান খান ছেলে রেহেন কাজে সন্তুষ্ট হন। তিনি বেশ বুঝতে পারেন দুপুরে কামিলি চিংড়ি চেয়েছিল, আর সেটা রাহা তুলে নিয়েছে বলে এখন বিহান নিজেই কামিলির পাতে গোস্ত তুলে দিল। ওনার এই ছেলে চুপচাপ, রাগী আর গম্ভীর হলেও সব দিক নজর রাখার মতো বৃহৎ এক গুণের অধিকারী। তাদের এই দৃশ্য দেখে রাহার শরীর জ্বলে উঠল। রাগে দাঁত কটমট করলো তার। শয়তান খবিশ একটা লোক, বাড়ির সবার সাথে ভালো, শুধু তার বেলাতেই ধমক, বকা আর রাগারাগি। মনে মনে হাজারটা বকাবকি করলো সে বিহান ভাইকে। ক্ষিপ্ত ভঙ্গিতে এক নজরে তাকিয়ে রইল তার দিকে। তখন বিহানও চোখ ওর ওপর পড়তেই রাহা তাকে দেখিয়ে মুখ মুছছে
খাবার সেরে উঠে গেল। রাত প্রায় 10টার ওপরে রাহা নিচে নেমেছে ফ্রিজ থেকে কিছু নেবে বলে। যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ কিছু না কিছু তার খেতেই হবে। রান্নাঘর থেকে টুকটাক শব্দ শুনে রাহা এগিয়ে গেল। আফসানা বেগম তখন কফি বানাচ্ছেন। এখন কি করো বড় মা? তুই এখানে কেন? কিছু লাগবে? না, ওই দেখতে এলাম ফ্রিজে কিছু আছে নাকি। রাহার বোকা বোকা হাসি মুখ দেখে হাসেন আফসানা বেগম। তার জন্য কি ফ্রিজ খালি রাখা যাবে? দেখ ফিরনি, পায়েস সন্দেশ আর কমলা ডালিম আছে। বিকেল দিকে বিহান আনলো। সত্যি? হ্যাঁ, রাহার ডালিম খুব পছন্দ। সারাক্ষণ কুটকুট করে খেতে তার ভীষণ ভালো লাগে। ডালিম, কমলা, পেয়ারা, লিচু, আম, সবেদা তার খুব পছন্দের ফল। কয়েক বছর আগে বিহান তার বাগানে আর লিচু, পেয়ারা, সবেদা গাছ লাগিয়েছে। এবছর আম ধরবে। গত বছরই লিচু গাছে ঝাঁকে ঝাঁকে মিষ্টি লিচু ধরেছিল। রাহার ভিডিও কলে উচ্ছ্বাসের সাথে বিহান ভাইকে লিচু ভর্তি গাছ দেখিয়েছিল। অবশ্য বিহান ভাই বেশিক্ষণ দেখেনি। বজ্জাত লোকটা একটু পরই কল কেটে দিয়েছিল। মা, যা তো কফিটা বিহানের ঘরে দিয়ে আয়। রাহার কপাল কুঁচকে তাকালো আফসানা বেগমের দিকে। আশ্চর্যজনিত কণ্ঠে বলল, আমি? হ্যাঁ, যা তুই দিয়ে আয় একটু। তোর বড় বাবা সে কখন আমাকে ডেকেছে ওষুধের জন্যে। যা মা, তাড়াতাড়ি দিয়ে যায়। ঠান্ডা হয়ে গিয়ে এলে ছেলেটা আবার চেঁচাবে। ও গরম গরম কফি খেতে পছন্দ করে। আফসানা বেগম রাহার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে ঘাড় ফিরিয়ে এক পলক দেখলেন চিন্তিত রাহাকে। কফি হাতে রাহা থাই মেরে দাঁড়িয়ে আছে। কি করবে এখন? কফিটা কি দিয়ে আসবে নাকি এখানে ফেলেই চলে যাবে? পরে যদি কফি না পেয়ে চিৎকার চেঁচামেচি করে, যদি জানতে পারে সে কফি না দিয়ে নিজের ঘরে চলে গিয়েছে, তাহলে আর রক্ষে থাকবে না জাত রেলটা। সেই ভাবনাতেই রাহা কফির মগ নিয়ে গেল ওপরে। দরজার সামনে গিয়ে হুট করে ঢুকে যেতে চাইল। পরক্ষণে থামল সে। বিহান ভাই উইথ আউট পারমিশন ছাড়া তার ঘরে ঢোকা একদম পছন্দ করে না। মনে পড়ল তার 2 বছর আগের ঘটনা। সেদিনে এভাবে না বলে হুট করে বিহান ভাইয়ের ঘরে ঢুকে পড়েছিল সে। বিহান ভাই তখন প্যান্ট পরছিল। তাকে এভাবে নক না করে ঢুকতে দেখে খুব ছেড়েছিল। এরপর তাকে পুরো 1 ঘন্টা ওই রুমে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল বিহান ভাই। আর সে বসে বসে ল্যাপটপ ঘাঁটছিল। সেদিনের সেই শাস্তির কথা ভুলেনি সে। পায়ে সে কি ব্যথা হয়েছিল। এরপর থেকে রাহা আর কারো ঘরে ঢোকার আগে নক না করলেও বিহান ভাইয়ের রুমে ঢোকার আগে অবশ্যই নক করে। বিহান ভাই, আসবো? ভেতর থেকে লোকটার রাশভারী গলা শোনা যায়। আয়। রাহা ভেতরে ঢুকে বিহান তখন সোফায় ল্যাপটপ নিয়ে কাজ করছিল। রাহা কফির মগ নিয়ে পা টিপে টিপে ভেতরে এলো। আপনার কফি। রাহা তো রাহাই, ওকে দিয়ে কি আর কোনো কাজ সুষ্ঠুভাবে হয় নাকি? ঘরে ঢুকে ঠিক সোফার সামনে টেবিলে গিয়ে যেই না কফির মগটা রাখতে যাবে, অমনি মগটা উল্টে কতটা কফি নিচে পড়ে গেল। মগটা ট্রে থেকে নিচে পড়ার আগেই খপ করে ধরল রাহা। ভয়ার্ত নজরে তাকালো তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী লোকটার দিকে। মানুষটার এই নজর দেখলেই তার ভয় হয়। সব কিছু কেমন তাল গোল পাকিয়ে গুলিয়ে যায়। ভয়ে ভয়ে রাহা ঢোক গিলল। বোকা বোকা একটা হাসি টানলো আদরে। আসলে বড় মাটা এত ভয়েরে নিল কফি। তাই বিহান তখনও সোচালো নজরে তাকিয়ে পর্যবেক্ষণ করছে ভয়ার্ত রাহাকে। রাহা দ্রুত পরিস্থিতি সামলাতে বলল, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। রাহা দৌড়ে গিয়ে মপটা নিয়ে এলো। সেটা দিয়ে দ্রুত করে মুছে ফ্লোরটা পরিষ্কার করতে লাগলো। ঠান্ডা বার গলায় বলল, বিহান, ওই খাটটা ক্লিন কর, দাগ বসিয়ে যাবে। রাহা তো সবটাই পরিষ্কার করলো। বিহান ভাই আর কিসের কথা বলছে? মপ হাতে নিয়ে সে ঘুরে ঘুরে বলল, কোথায় বিহান ভাই, কোথায় পরিষ্কার করব? মরার ওপর খাড়ার গা বলে একটা প্রবাদ আছে না, ওটাই বোধহয় হলো রাহার সাথে। মপের সাথে বেঁধে টেবিলে
থাকা ক্রিস্টাল ফুলদানিটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তা দেখে রাহার মুখটা একেবারে চুপসে গেল। অসহায় মুখ করে সে তাকালো বিহান ভাইয়ের দিকে। ইস রে, এটা তো বিহান ভাইয়ের খুব পছন্দের টপ ছিল। কত করে বলেছিল, বিহান ভাই টপটা আমাকে দিয়ে দিন না, এটা আমি আমার টেবিলে সাজাবো। কিন্তু বিহান ভাই কোনোদিন তাকে টপটা দেয়নি। সবসময় ধমকে বলতো, হাত লাগাবি না ওটাই। আর সেই টপটাই নাকি সে ভেঙে ফেললো। এখন কি হবে? টপ ভাঙার অপরাধে বিহান ভাই না জানি কি করে তার ওপর। এর চেয়ে ভালো ছিল কফির মগটা নিয়ে এ ঘরে না আসায়। রাহার খুব কান্না পেল। বিহান ভাই যদি এবার তাকে মারে। আমি ইচ্ছা করে করি নাই বিহান ভাই, বিশ্বাস করুন। বিহান রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। রাগান্বিত চোখে রাহার দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, একটা কাজও কি তুই ঠিক করে করতে পারিস না? লনসেস, সব কাজ তোর কিছু না কিছু ঘটালে তোর হয় না। আমি দেখিনি, বিশ্বাস করুন, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দিন না বিহান ভাই। রাহার আদো আদো মুখটা দেখে থমকে যায় বিহান। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। রাহা এক পা বাড়াতেই বিহান তড়িৎ বেগে এগিয়ে গিয়ে রাহার হাত টেনে আনে। ক্রুদ্ধ নয়নে তাকায় রাহার পায়ের দিকে। খালি পায়ে গাঁটাটা ও গুলি পরিষ্কার করতে যাচ্ছিল। বিহান রাগী গলায় ধমকে বলে ওঠে, কোনো কাজ তোকে দিয়ে ঠিক করে হয় না। কবে বড় হবি তুই রাহা? কবে সব কিছু বুঝতে শিখবি, ইডিয়েট? রাহা অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে নেয়। লঘু আওয়াজে জবাব দিয়ে বলে, আমি যথেষ্ট বড় হয়েছি বিহান ভাই। আমি এবার ইন্টারে পড়ি। কানে নিচে ঠাটিয়ে একটা দিলেই বুঝে যাবি তুই এখনো বড় হোসনি, এখনো বাচ্চামো স্বভাবটা ছাড়িসনি। বললামই তো আমার ভুল হয়ে গিয়েছে, তবু আপনি ধমকাচ্ছেন। আপনি সবসময় আমার সাথে এমন করেন। বিহান দাঁতে দাঁত চাপলো। অল্প সময় নিয়ে পিষে বলল, তোর এই ছেলে মানুষই করা বিষয়টা আমাকে অশান্তি দেয়। বড্ড বিরক্ত বোধ করি আমি। শুনেছিস তুই রাহা? আই রিপিট অ্যাগেন, ফার্স্টেড ফিল করি স্টুপিড। রাহার এবার কান্না পেল। মাথা নিচু করে দুই হাত সমানে কচলে যাচ্ছে। বিহান শটান হয়ে দাঁড়িয়ে সবটা খেয়াল করছে। মেয়েটার কমলা আভাযুক্ত চিকন কমল ঠোঁট গুলি তীর তীর করে কাঁপছে। বিহান দ্রুত ঘাড় বাঁকিয়ে নিল। পরিস্থিতি আঁচ করে ধমকে উঠল আবারও, ওই কাটবে না। আমার সামনে এক ফোঁটা চোখের পানি বের হলে সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখবো, কেউ আটকাতে পারবে না কিন্তু। রাহার এবার হাত পা সরিয়ে সিটিয়ে কান্না করতে মন চাইল, কিন্তু ভয়ে হলো আবার। সত্যি যদি বিহান ভাই সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখে, সেই চিন্তা করে রাহা অনবরত নাক টানল যে চোখ দিয়ে কোনোভাবে পানি না পড়ে। আস্ত রাক্ষস একটা, এক নাম্বারের জল্লাদ। বিহান আর চোখে এক পল রাহাকে দেখে নিজে এগিয়ে গেল টুকরোগুলো পরিষ্কার করতে। কাঁচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে ফ্লোরটা মপ দিয়ে ভালো করে মুছে নিল। এরপর রাহার দিকে ফিরে মোটা গলায় বলল, কোথাও যাবি না, এখানেই দাঁড়া। বিহান ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে চোখ তুলে তাকালো রাহার দিকে। মেয়েটা এখনো নাক টেনে কান্না আটকানোর ব্যথা চেষ্টা করে যাচ্ছে। ওর নাক টানার দৃশ্যটা দেখে যে কারো হাসি আসতে বাধ্য। বিহান গভীর নয়নে দেখল দৃশ্যটা। অদ্ভুত এক হাওয়া তার ঠোঁট ছুঁয়ে ঘেঁষে গেল। সে সহজাত ভঙ্গিতে এগিয়ে গেল নিজের কারবারের দিকে। সেখান থেকে একটা মলম নিয়ে আবারও এগিয়ে এলো রাহার দিকে। বিহান ভাইকে আসতে দেখে চোখ ওপরে তুলল রাহা। দুজনের চোখে চোখ পড়ল। বিহান ভাইকে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখে অগত্যা রাহাই দৃষ্টি নিচু করে নিল আবারও। বিহান কথা ছাড়াই রাহার বাহু ধরে ওকে বিছানায় বসিয়ে দিল। আচমকা কাজে হকচকিয়ে গেল মেয়েটা। ফরকে তাকালো বিহান ভাইয়ের দিকে। বিহান রাহার আশ্চর্যজনিত দৃষ্টি দেখে নীরবে নিঃশব্দে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। রাহা হতো ব্রহ্মের মতো সন্দিহান প্রশ্নাত্মক নয়নে তাকিয়ে বিহান ভাইয়ের মুখে
দেখে আশ্চর্য, লোকটা নিচে বসেছে কেন, কি করতে চাইছে। বিয়ান কোনো রকম কথা না বলে চুপচাপ রাহার পাটা নিজের হাঁটুর উপর রাখলো। আচমকা কাজে বিস্ময়ে হকচকিয়ে গেল রাহা। বিয়ান ভাইয়ের স্পর্শ লাগতেই পুরো শরীরটা দুলে উঠল বৈদ্যুতিক শকের মতো। তৎক্ষণাৎ সে নিজের পাটা দ্রুত বিয়ান ভাইয়ের হাঁটুর উপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিয়ান উল্টে তার পায়ের গোড়ালি চেপে ধরে বলে উঠল, ওহো, একটুও নড়াবি না। গলাটা শুকিয়ে এলো রাহার। অনুভব করলো ভেতরে কাঁপুনি, বড্ড অস্বস্তিতে ভেতরটা রাহার ছটফট করা শুরু করলো। বিয়ান নিঃশব্দে রাহার পায়ের কানি আঙ্গুলে মলমটা আস্তে ধীরে লাগিয়ে দেয়। হঠাৎ অদ্ভুত কারণে রাহার ভেতরটা উলথিত হওয়া শুরু করেছে। আজ বুকের ভেতরটা এত ধড়ফড় করছে কেন তার। কোনো রকম আবারও ঢোক গিলল রাহা। মলম লাগিয়ে বিহান মাথা তুলে তাকালো বিছানায় বসে থাকা রাহার দিকে। এখনও তার হাঁটুর উপর পড়ে থাকা পা শুয়ে আছে বিহান। আলত নয়নে রাহার দিকে তাকিয়ে অদ্ভুত কোমল স্বরে বলল সে, কবে বড় হবি তুই রাহা? আর কবে অন্তত নিজেরটা বুঝতে শিখবি? বিয়ান ভাইয়ের এমন নরম কণ্ঠ শুনে শরীর শিউরে উঠল রাহার। গায়ে কাঁটা দিয়ে উঠল এমন লেগেছে। ভেতরের তীব্র অস্বস্তিতে সে কোনো রকম উঠে দাঁড়ালো। বিয়ান ভাইয়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে লাগলো। বিহান তখনও এভাবে হাঁটু মুড়ে এতক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। প্রবল অস্বস্তি আর কৌতূহলে প্রশ্ন করলে বসলো রাহা, বিহান ভাই, আপনার কি কিছু হয়েছে? শরীর জ্বর নাকি আপনার বুবুতে ধরেছে? শান্তশিষ্ট মেজাজটা হুট করে গরম হয়ে গেল বিহানের। বিরক্তিটা হজম করে কপাল কুঁচকে সে খেকিয়ে উঠল, কেন না, আপনি যে এভাবে নরম সুরে আমার সাথে কথা বলছেন তাই মনে হলো আপনার ভূতে ধরেছে। স্টুপিড কোথাকার, মাঝে মাঝে তোকে মনে হয় আজ তো গিলে ফেলি। রাহা বোকা। রাহা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কে বললো এটা? বিহান ভাই, তার মানে আমি এমনি এমনি বলি না। আপনি আসলে রাক্ষস বিহান ভাই। বিহানের মেজাজ এবার সত্যি টুঙ্গে উঠল। দাঁত কটমট করে বলল, ওই না আসলে। রাহার কথা জড়িয়ে আসে। সে দ্রুত রুম ছেড়ে বের হতে চাইলে শক্ত গলায় বলে ওঠে, বিহান, তারা কোথায় যাচ্ছিস? রাহা থমকে দাঁড়ায়। বোকা বোকা হেসে বলে, রাত অনেক হয়েছে বিহান ভাই, ঘুমাতে যাই, কেমন? গুড নাইট। রাহা কিছু বলা কিংবা পালানোর আগেই বিহান ওর দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করে পা বাড়ায়। শার্টের বোতামে হাত দিয়ে একটা একটা করে বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে থাকে রাহার দিকে। হতভম্ব রাহা নির্বোধের মতো প্রশ্ন করে, কি কি করছেন বিহান ভাই? বিহান শার্টের বোতাম খুলে এগিয়ে আসতে আসতে ক্ষীণ গলায় বলে, আমি কাইলা কিনা তা তোকে দেখাতে হবে না রাহা। আমাকে দেখে যে গান গাইলি, তোর সেই গানের মর্মার্থ বোঝাবি না আমায়? গল্প ক্যাপ্টেন বিহান আরবিদ। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।